হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ ফিজিক্যাল সায়েন্সের এবিটি টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্সের 25 পাতার সলিউশন করছি। ওকে, দেখতে থাকো। সময় আর নেই, আর মাত্র 2টি মাস, ডিসেম্বর জানুয়ারি। শুরু করি। প্রথমে আছে 1 কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এগুলো কি জানো, কি প্রকার জ্বালানি? অজৈব, জৈব, জীবাশ্ম না পারমাণবিক জ্বালানি? অজৈব জ্বালানি নয়, পারমাণবিক জ্বালানি নয়, এটা পরমাণু থেকে তৈরি হয়নি, পরমাণু দিয়ে নয়, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে 1 সি, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি। 2 কি হবে তাহলে? বলা আছে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে ওই একই চাপ ও তাপমাত্রায় 3V আয়তন O2 গ্যাসের অণুর সংখ্যা কত হবে? আমরা অ্যাভোগাড্রো সূত্রে কি শিখছি না, অ্যাভোগাড্রো সূত্রে শিখেছি যে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাই তো? অ্যাভোগাড্রো সূত্রে ছিল সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এখানে দেখো সমচাপ ও উষ্ণতায় সবই, আয়তনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যা আয়তন ছিল তার 3 গুণ হয়ে গেছে, 3V আয়তন। তাহলে ভি আয়তনে যদি এক্সটি অণুর সংখ্যা হয়, তাহলে 3V আয়তনে কতগুলো অণুর সংখ্যা হবে? 3XT অবশ্যই। তাহলে অপশন হবে বি, 3XT। চলো 3এরটা 4NH3 প্লাস 2N2 প্লাস 3H2 বিক্রিয়াটিতে NH3 ও N2-র এসটিপিতে আয়তনের অনুপাত কত? এখন দেখো 4NH3 সেখান থেকে হচ্ছে কি না 2N2 প্লাস 6H2, এটা এখান থেকে বলছে কি না এসটিপিতে আয়তনের অনুপাত কত। এটা কত মোল অ্যামোনিয়া? 4 মোল। আর কার চাইছে? নাইট্রোজেন। কত মোল? 2 মোল। তাহলে এটা 4 মোল মানে কি এর আয়তন কত হবে? 4 × 22.4 লিটার। এটা হবে 2 × 22.4 লিটার আয়তন। তাহলে অনুপাতটা কত হবে? এমনি সিম্পল 4:2। তার মানে হচ্ছে কত? 2:1। ওকে, ব্যাস। চলো অপশান এ হবে 2:1। উষ্ণতা বৃদ্ধিতে তরলের কি আয়তন ও ঘনত্ব কমে? না, উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, কারণ তাপীয় প্রসারণ ঘটে। তাহলে আয়তনটাও কমে বলা আছে, হবে নি, অপশান এ ভুল। আয়তন ও ঘনত্ব বাড়ে না, ঘনত্ব কমেনি। যখন আয়তন বাড়ে তখন ঘনত্ব আর আয়তন তো ব্যস্ত সম্পর্ক। আয়তন বাড়ে কিন্তু ঘনত্ব কমে। অপশান সি ফর চেন্নাই। চলো তারপরে আছে 1.5 বলা আছে কোনো উত্তর লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়, ফোকাস দৈর্ঘ্য কত? দেখো একটা উত্তর লেন্স কখন তার সমদূরত্বে যেখানে প্রতিবিম্ব রাখবো, ঠিক মানে বস্তু রাখবো, ঠিক তার সমদূরত্বে প্রতিবিম্বটা তৈরি হয় না? এখানে এফ, এটা হয় 2F দূরত্ব, ঠিক এখানে এফ, এটা হয় 2F। এই দূরত্বেই, এই 2F দূরত্বে যখন বস্তুকে রাখি তার সমান আকারটাও সমান হয় এবং এই লেন্স থেকে দুজনের দূরত্বটাও সমান হয়। তাহলে কত দূরত্বে রাখলে? 2F দূরত্বে। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? এই দূরত্বকে 2 দিয়ে ভাগ, দূরত্ব কত দেওয়া ছিল? 30। তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে 15 সেমি। অপশান বি, 15 সেমি। ওকে, চলো পরেরটা আছে কি না কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে প্রতিসরাঙ্ক কি হয় না? প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত হবে? এটা কি কোন এককে দেওয়া আছে? এম/s। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর দেওয়া আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড।
10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 কেটে যাবে, 3/2 মানে কত 1.5 বাস। আর প্রতিসরাঙ্ক সবসময় একের বেশি হয় কেন না শূন্য মাধ্যমে আলোর বেগ সব সময় বেশি হয়, তাহলে উপরে যদি বেশি হয় লব যার বড় সে ভগ্নাংশটার মান একের থেকে বড় হয়, তার মানে প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বেশি হবে। প্রতিসরাঙ্কের একক নেই কেন, এম পার এস কেটে গেল, কারণ দুটি বেগের অনুপাত, তাহলে প্রতিসরাঙ্কে তাই একক হয় না। তাহলে হলো 1.5 অপশান 1.5 না একদমই 3/2 দেওয়া আছে, মানে 3/2 1.5 আর করতে হবে না, ওই 3/2 দেওয়া আছে অপশান বি। 6 দাগের অপশান বি 3/2। 7 দাগ 50 হার্জ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হবে? যত হার্জ দেওয়া আছে তার ডবল হবে, তাহলে 50 হার্জ দেওয়া আছে সেকেন্ডে পরিবর্তিত হবে 100 বার, অপশান এ 100 বার, যত হার্জ দেওয়া থাকে তার ডাবল বার। এখানে তুল্য রোধ বের করতে বলছে, এখানে তুল্য রোধ একটা বর্তনী দেওয়া আছে, এই বর্তনীটার তুল্য রোধ কত? বর্তনীটা এঁকে ফেলো, এটা এখানে দেওয়া আছে এটা 2 ওহম, এটা দেওয়া আছে 6 ওহম, এটা দেওয়া আছে 3 ওহম, এর তুল্য রোধ কত? দেখো এই দুটা রোধ কোন সমবায়ে আছে? সমান্তরাল। এটা আছে কোনটায়? শ্রেণীতে। তাহলে এই সমান্তরালের আগে তুল্য রোধ বের করতে হবে। এই দুটো রোধের এই 3 আর 6 এর যদি তুল্য রোধ আর হয় তাহলে 1/r সমান কী হবে না 1/3 + 1/6 যোগ করলে কত হবে? 6 লসাগু হবে, 2 + 1 সমান 3 × 6 সমান কত হবে? 1 × 2। তাহলে 1/r সমান যদি 1 × 2 হয় আর সমান কত হবে? 2। তার মানে এদের সমান্তরাল সময় তুল্য রোধ কত হলো? 2 ওহম, আর 2 এর সঙ্গে এই 2 যোগ হবে, শ্রেণী সমবায় এমনি সিম্পল যোগ, তাহলে 2 2 4, অপশান 4 ওহম, অপশান ডি 4 ওহম। 9টা কোথায় গেল? নিচের জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটা? কার্বন 14, রেডিও কার্বন ডেটিং কার্বন 14, অপশান ডি, এটা ডি কার্বন 14। এরকম মাথায় লেখা হয়, ওদিকেও লেখা হতে পারে, যা খুশি, এটা হচ্ছে ডি, ঠিক বোঝা যাচ্ছে না? ডি। 1.10 প্রদত্তের মধ্যে দুর্বল বিজারক মানে কি? সে বিজারক নয়, জারক, তাকে বলে দুর্বল বিজারক। আচ্ছা প্রথম দেখো সব লিথিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সোডিয়াম 1 নম্বর শ্রেণীর কথা বলা আছে। 1 নম্বর শ্রেণীতে কে কে আছে? হাইলিনা, একাপটে, রুবি সাজে। হাইলিনা, একাপটে, রুবি সাজে, শেষে নতুন যেটা ফ্রান্সিয়াম তেজস্ক্রিয়, এটা এর সিরিজ। এখানে বলা আছে দুর্বল জারক, নিচের দিকে যত নামবো, দুর্বল কি? বিজারক, নিচের দিকে যত নামি তত বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তার মানে যে উপরে আছে সে বেশি মানে কম বিজারক, তাহলে উপরের দিকে থাকলে কম বিজারক, দুর্বল বিজারক থাকলে উপরে থাকতে হবে। উপরে কে আছে? লিথিয়াম, অপশান এ লিথিয়াম। নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? সমযোজী এবং আয়নীয় কোনটাতে রয়েছে? HCl। কারণ এটা গ্যাসীয় অবস্থায় সমযোজী, জলীয় দ্রবণে তড়িৎযোজী। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ, অ্যানোডে বিজারণ না, ভুল। তড়িৎদ্বারে জারণ, উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে, এটাও ভুল। উভয় তড়িৎদ্বারে বিজারণ ঘটে, এটাও ভুল। ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, তাহলে অপশান ডি, 12 দাগের অপশান ডি, ডি ফর দিল্লি। শেষেরটা কপার সালফেট জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে? গাঢ় নীল। অপশান সি, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। যে যৌগটা তৈরি হবে তার নাম হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, মনে রাখবে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, এটা হচ্ছে গাঢ় নীল, অপশান সি আছে গাঢ় নীল। 14 তীব্র ইলেকট্রোপজিটিভ
ধাতু যারা, তাদেরকে কিভাবে নিষ্কাশন করা হয়, তড়িৎ বিজারণ মানে তড়িৎ বিশ্লেষণ যেটা বলতে পারো, সেটা হচ্ছে অপশান বি। অপশান বি, তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণ মানে এটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আচ্ছা, হয়ে গেল শতমিজার পদ্ধতি। কোনটি অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম মানে আইইউপিএসি নাম? অ্যাসিটিলিন কীরকম লেখা হয়? CH2 ট্রিপল বন্ড, সরি CH ট্রিপল বন্ড CH, CH2 না, CH2 হয়ে গেলে ইথিলিন হয়ে যাচ্ছে, CH ট্রিপল বন্ড CH। এর আইইউপিএসি নাম, কটা কার্বন? দুটা। দুটা হলে কি হবে? ইথ। কটা বন্ধন আছে? ট্রিপল বন্ড, তাহলে কি হয়? আইন, তাহলে ইথাইন। তাহলে কি হলো? অ্যাসিটিলিনের আইইউপিএসি নাম ইথাইন। অপশান বি, বি ফর বোম্বে, ইথাইন। যদি ডবল বন্ড থাকতো তাহলে CH2 ডবল বন্ড CH2 হতো, সেটা হতো কি? ইথিন। আর এমনি সিঙ্গেল বন্ড থাকলে ইথেন। চলো, আমাদের MCQ পার্ট শেষ। এবার চলে আসবো যেটা বিভাগ খ। বিভাগ খতে চলে আসি। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। যাকে বলে আয়নোস্ফিয়ার তাকে বলে থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার और আয়নোস্ফিয়ার, যা বলবে। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য? ওই একই আয়নোস্ফিয়ার, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে, অথবাতেও আয়নোস্ফিয়ার। 2.2 পুনর্বিকিরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম। পুনর্বিকিরণ মানে কি? যাকে ব্যবহার করা যায়। কয়লা, পেট্রোল, ডিজেল এগুলাকে একবার পুড়িয়ে ফেললে, একবার ব্যবহার করে ফেললে আর কি ব্যবহার করা যায়? যায়নি, তাহলে এটা পুনর্বিকিরণযোগ্য নয়। তাহলে পুনর্বিকিরণযোগ্য শক্তি কি হচ্ছে? সৌরশক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, যেগুলো অপ্রচলিত এখনো, এগুলো। 2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন, বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। হ্যাঁ, একটা আয়তনজনিত ত্রুটি আছে বাস্তব আর আদর্শ গ্যাসের মধ্যে, আয়তনজনিত ত্রুটি। আমরা যেগুলো আদর্শ গ্যাস ধরি তাদের আয়তনকে নগণ্য ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, তো এটা সত্য। এটা সত্য। 2.4 আছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান এনআরটি সমীকরণ, আচ্ছা এনের জায়গায় কত বসবে সেটা বলছে। আমরা জানি এন সমান কি? এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? আয়তন বাই 22.4 লিটার, আয়তন বাই 22.4, কারণ এখানে লিটারের কেস দেওয়া আছে। যদি ভর থাকতো, ভর বাই তার আণবিক ভর। যেহেতু আয়তন দেওয়া আছে, কত দেওয়া আছে? 11.2 বাই 22.4, কাটাকাটি করলে কি হবে? দশমিক উঠে যাবে, নিচে হবে 2 মানে হাফ, মানে কত? 0.5। তাহলে ওখানে লিখবে পিভি সমান 0.5 আরটি, পিভি সমান 0.5 আরটি বা 1/2 আরটি লিখতেও পারো, যেটা খুশি। এখন হচ্ছে বলা আছে বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো। কীরকম হয় লেখচিত্রটা? ওখানে আঁকা সম্ভব নয়, এরকম পিভি বনাম পি লেখচিত্র, তার মানে পিভি বনাম ভি লেখচিত্র, মানে আয়তনটা সমান হয়ে যায় পিভি বনাম ভি। চলো, এরপরে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। পারদ,
কত দাগ এটা 2.5 পারদ তাপের সুপরিবাহী একটি তরল। এরপরে আসি 2.6 এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্শনে দেখতে চান, তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন? উত্তল দর্পণ। উত্তল দর্পণ কেন না উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রটা অনেক বড়, যেমন গাড়ির গাড়ির আয়না রিয়ার ভিউ মিরর, সেখানে কি দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। সেখানেও বিরাট দৃষ্টিক্ষেত্র একটা ছোট আয়নায় দেখা যায়, মনে রাখবে। অথবা অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মির কিরূপ প্রতিফলন হয়? অবতল দর্পণ মানে একদিকে প্রলেপ থাকবে, এটা অবতল দর্পণ। প্রধান অক্ষে আলোকরশ্মি এলো, সে কোনটা দিয়ে যাবে না সি দিয়ে, বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে না সি ছিল এখানে কার্ভেচার, এটা হচ্ছে এফ, এটা এফ দিয়ে বেরিয়ে যাবে, এখানে হচ্ছে সি, এটা হচ্ছে পি পোল মেরু। তার মানে কি হবে না অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি কিরূপ প্রতিফলন হয় না আলোকরশ্মি এটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাসে মিলিত হয়, অপসারী রশ্মি কিছু পাওয়া যাবে না। প্রতিফলিত রশ্মি ফোকাসে মিলিত হয়, বাস। তারপরে হচ্ছে সাদা আলোর বিশুদ্ধ প্রান্তিক বর্ণ দুটি কি কি? সাদা আলোর প্রান্তিক বর্ণ কি কি? লাল, সবার উপরে থাকবে লাল, নিচে থাকবে কি বেগুনি। লালের প্রতিসরাঙ্ক সবথেকে কম, বেগুনির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এরকম অনেক কিছু আছে, এখন বাদ দাও। আর্থিং সর্বদা ভূসংলগ্ন করতে হয়, কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য। 2.8 হবে 0। অথবা 3 পিন প্লাগের মোটা পিনটি কি পিন না আর্থ, মোটা রাখা হয় কারণ এটা নির্দিষ্ট ফুটোইড প্রবেশ করবে, তাই এটা মোটা করে রাখা হয়। আচ্ছা, আর্থ। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তোমরা জানো সমকোণে প্রসারিত করলে বলা ছিল, সূত্রটিতে বলা ছিল যে বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি সমকোণে প্রসারিত রাখলে, তাহলে 90 ডিগ্রি। তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মূলের কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস। 10 হবে নিউক্লিয়াস। বিটা আলফা যাই হোক সবই নিউক্লিয়াস। বিটা যদিও ইলেকট্রন, তবুও ওটা নিউক্লিয়াস থেকেই নির্গত হয়। আচ্ছা, অ্যানোড মানে উপস্থিত দুটি দামি ধাতুর নাম? সোনা, রূপা। এসব পাওয়া যায়। 2.12 কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হবে? পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। পুরো ভাষাটা লিখবে, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। 12 গেল। অথবা পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি হবে? যেটার উপরে তড়িৎ লেপন করি সেটা হচ্ছে ক্যাথোড, আর যা দিয়ে প্রলেপ করি সেটা হচ্ছে অ্যানোড। তাহলে কার প্রলেপটা দেওয়া হচ্ছে? সিলভার প্লেটিং হচ্ছে, তাহলে অ্যানোডটি কি হবে? বিশুদ্ধ সিলভার, বা এমনি সিলভার পাত বললেও হবে, বিশুদ্ধ সিলভার পাত বলবে, কারণ ওখানে পাত দেওয়া হয় যখন তড়িৎদ্বারটা পাত হিসেবে ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট চিত্র অঙ্কন করো। ম্যাগনেসিয়াম অক্সাইড
MgO এর লুইস ডট, এটা কি সমযোজী না তড়িৎযোজী? অবশ্যই তড়িৎযোজী, ধাতু আছে। তাহলে এমজির শেষ করে কটা ইলেকট্রন? দুটা ইলেকট্রন, ধরো ফাঁকা ফাঁকা দেওয়া হলো, শেষ করে দুটো ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস কি 2 8 2। আর কে? অক্সিজেন ও, এর শেষ করে কটা ইলেকট্রন? অক্সিজেন 16 নম্বর শ্রেণীতে 6টা, 1 2 3 4 5 6। এখন এ যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে তাহলে শেষ করে কটা ইলেকট্রন পাবে? এর কত ইলেকট্রন বিন্যাস? 2 6। আর ও যদি দুটো পেয়ে যায় 2 8 হয়ে যাবে, নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে, তাহলে দুটাই ওকে দিয়ে দেবে। তাহলে দাঁড়াচ্ছে কি না Mg2+, দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কত হলো? 2 8। আর ওর কত হলো তখন? অক্সিজেনের 6টা ছিল, 1 2 3 4 5 6, দুটা এলো ফাঁকা, তাহলে হলো কি এর -2 বা 2- যা বলবে। এর তখন ইলেকট্রন বিন্যাস কী হলো? 2 8। দেখো দুজনেরই শেষ কক্ষে 8টি ইলেকট্রন ভেজে গেছে, তার মানে এটা কি নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে। দাঁড়াচ্ছে কি না Mg2+ ও 2- তীর চিহ্ন দিয়ে MgO। ব্যাস, চলো নেক্সট। এরপর হচ্ছে বাম ডান স্তম্ভ। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাবো, একটু মুছতে হবে। ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলে? ক্ষার ধাতু বলা হয় 1 নম্বর শ্রেণী, 1 নম্বর শ্রেণী। আর ক্ষারীয় মৃত্তিকা মৌল হলো 2 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণীতে কে কে আছে? হাইড্রোজেন, হাইলিনা একাপটে, এটা সোডিয়াম, N, হাইলিনা একাপটে, রুবি, সাজে, ফ্রান্সিয়াম। আর 2 নম্বরে আছে কি না বেরিলিয়াম, মগে, কাঁসর, বাজে। ঠিক আছে, তাহলে 2 নম্বর শ্রেণীটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1 নম্বরটা হচ্ছে ক্ষার ধাতু, 2 নম্বরটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এটাকে বলে ক্ষার ধাতু, এগুলোকে ক্ষার ধাতু। আর এই 2 নম্বরটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা। তাহলে একটা ক্ষার ধাতু, একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখন এখানে চাইছে কি এটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, তার মানে কে হচ্ছে ওই যে বেরিলিয়াম, মগে, Mgটাকে না ম্যাগনেসিয়াম, তাহলে এটা হচ্ছে কোন দিকে যাচ্ছে না বি, Mg। তারপরে কি আছে? কাঁসা। কাঁসা একটা সংকর ধাতু, এটা একটা অ্যালয়। এটা কার কার মিশ্রণ? না কপার আর টিন। কপার আর টিন কত নম্বরে আছে? সিতে আসছে কপার প্লাস টিন, এসএন হচ্ছে টিন। তারপর হচ্ছে একটি বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সেরিয়াম, Ce, অপশান ডি, এটা হচ্ছে সেরিয়াম। তারপরে আছে কি দুটি গ্যাসের বিক্রিয়া কঠিন পদার্থ। দুটি গ্যাসের বিক্রিয়া কঠিন পদার্থকে না NH4Cl, NH4Cl। এটা কীরকম তৈরিটা হচ্ছে কীরকম করে? না দুটি গ্যাস কে কে না অ্যামোনিয়া তার সঙ্গে HCl, তাহলে কী হবে না NH4Cl। এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা অ্যামোনিয়া। হাইড্রোজেন ক্লোরাইড সিক্ত কাঁচদণ্ডকে যদি আমি অ্যামোনিয়া গ্যাস জারের মুখে ধরি তখন এরকম একটা সাদা ধোঁয়া উৎপন্ন হবে। অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা সাদা ধোঁয়া, ওখানে কঠিন পদার্থ ওর সঙ্গে মিশিয়ে আছে। আচ্ছা, বাস হয়ে গেল এটা। এবারে 2.15, 2.15 16 এরকম আছে। আচ্ছা 15তে আছে কি কারণে N2 এর সক্রিয়তা অপেক্ষাকৃত কম? কারণ নাইট্রোজেন ত্রিবন্ধনযুক্ত মৌল, N2 হলো ত্রিবন্ধনযুক্ত মৌল, ত্রিবন্ধনযুক্ত মৌল, ফলে এর বিয়োজনে প্রচুর তাপ লাগে। N ট্রিপল বন্ড N, আবার এখানে কি হয় দুটা লোন পেয়ার আছে N, এটা নাইট্রোজেন, নাইট্রোজেন ট্রিপল বন্ড N, আবার নাইট্রোজেনের লোন পেয়ারও থাকে, তাই এটি বিক্রিয়া সাধারণত করেনি। দার্শনিকের উল কাকে বলে? ZNO, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডকে
দার্শনিকের উল বলে। জিঙ্ককে অক্সিজেনের সহযোগে পোড়ালে একদম পুরো উলের মতো ছাই পাওয়া যাবে, যেন একগুচ্ছ উল পড়ে রয়েছে, তোমরা দেখতে পাবে এরকম যদি করা হয় কোথাও। আচ্ছা, দার্শনিকের উল গেল। অথবা ম্যাগনেটাইট, কার আকরিক? লোহার আকরিক ম্যাগনেটাইট, লোহা 17 লোহা। তারপর হচ্ছে সরলতম কিটোন, সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? সরলতম কিটোন কোনটা? 18 তো এটা না? অথবা সরলতম কিটোন না, এই কী হলো, ভুল হয়ে গেছে, এটা ছিল অথবা, লোহাটা ছিল অথবা। এবারে 2.17 সরলতম কিটোনের সংকেত কি? CH3 CO CH3 অ্যাসিটোন, এটা হচ্ছে সরলতম কিটোন। এখানে বলছে সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? তাহলে 3টি কার্বন পরমাণু থাকে, 3টি কার্বন পরমাণু থাকে। ওকে, এরপরে চলে আসি অথবা সংকেত লেখো। অথবা, অথবা সংকেত লিখতে হচ্ছে 2 মিথাইল প্রোপিন। প্রোপ মানে কটা কার্বন? ইথ মিথ প্রোপ, 3টা কার্বন, 1 2 3। এখন বলা আছে 2 নম্বরে মিথাইল আছে, 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ ঝুলি দাও। মিথাইল হচ্ছে CH3 মিথাইল গ্রুপ। প্রোপিন মানে ইন আছে, একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড দিয়ে দাও। তাহলে এখানে কী হবে? কটা হাইড্রোজেন লাগবে? 2টা। এখানে কটা হয়ে গেছে? 4টা। এখানে লাগবে আর 3টা হাইড্রোজেন। এটি হলো 2 মিথাইল প্রোপিন, 2 নম্বরে মিথাইল গ্রুপ আর প্রোপিন, বাস এরকম সংকেত লিখে দেব। এরপরে হচ্ছে 2.18 মিথেন ইথিলিন অ্যাসিটিলিনের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। মিথেন, এটা হচ্ছে 2.18। মিথেনের বন্ধন কোণের মান কত? না, মিথেন হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এটা গেল মিথেন। তারপরে কি আছে? ইথিলিন, ইথিলিনের কত? 120 ডিগ্রি, HCC বন্ধন যেটা। আর কি আছে? অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন এর হচ্ছে 180 ডিগ্রি। কীরকম মিথেনের সংকেতটা কীরকম হয়? সি এইচ, এখানে ব্রড করে হয় এইচ, এটি হচ্ছে মিথেন। এই যে HCH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটা হচ্ছে টেট্রাহেড, চতুস্তলকীয় এর গঠন। তারপরে কি আছে? ইথিলিন, ইথিলিনের কীরকম হয়? না, সি ডাবল বন্ড সি, এদিকে এইচ, এদিকে এইচ, এইচ এইচ, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 120 ডিগ্রি। আর কি আছে? অ্যাসিটিলিন, HCCH, এর যে কোণটা, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, এটা হচ্ছে রৈখিক লিনিয়ার। তাহলে এটা 180 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে কী হচ্ছে? এই অ্যাসিটিলিনের বন্ধন কোণের মান সবচেয়ে বেশি, তারপরে ইথিলিন, তারপরে মিথেন। তাহলে কী হচ্ছে? ওটা ঠিক করে লিখবে, বন্ধন কোণের ক্রমানুসারে সাজে, বৃদ্ধির ক্রমানুসারে, মানে ছোট থেকে বড়। তাহলে মিথেন, তারপরে একটু বাড়বে ইথিলিন, তারপরে একটু বাড়বে অ্যাসিটিলিন। ওকে, অ্যাসিটিলিন, বোঝা গেছে? ক্লিয়ার? চলো এবারে 2 নম্বরের কোশ্চেন আসি।